দুইটা বুলেট এসে আমার গায়ে লেগে গেছে। ছাত্রগুলোর পোলাপাইন আমার অনেক পিটান পিটাইলো, ছোট ভাইয়ের পিটাই এখান থেকে ফাটাই দিছে। বলছে যে একটারও চিকিৎসা করবে না, চিকিৎসা করলে তোমাদের গুলি করে দিবে। থানার থেকেও আমার হুমকি দিছে। আমার নাম মোহাম্মদ সোহাগ, আমি মহাখালীর সাততলা থাকি। যখন 15 তারিখ থেকে আন্দোলন শুরু হইলো তখন থেকে আমি দেখতেছি যে মানে অবস্থা অনেক খারাপ, আমি কর্মস্থানে যাইতাছি না। যখন 19 তারিখ হয়ে গেল, শুক্রবার দিন, জুম্মার দিন 19 তারিখ, দেখতেছি যে আমার আর কোনো অবস্থান নাই কামাই রুজি, আমার এখন কামাইয়ের জন্য রাস্তা যাওয়া লাগবে। তখনকে আমি গাড়ি নিয়ে কলেরা হাসপাতালের সামনে চলে গেছিলাম 19 তারিখ বিকাল 4:30টার সময়। ঠিক 4টা থেকে 4:30 বাজে, ওই টাইমে আমি একজন পেসেঞ্জার উঠাইয়া যে মানে কলেরা থেকে একটু মেট্রোপলিটন হাসপাতাল দিকে একটু আগাইছি, মানে সামান্য একটু গেছি, তার ভিত্তি দুইটা বুলেট এসে আমার গায়ে লেগে গেছে। এই অবস্থা প্রচণ্ড ভয়াবহ অবস্থা খারাপ আমার। সেইখান থেকে পুলিশের আমার কোনো মেডিকেলে নিতে দেয় না। তারপরে এখান থেকে মেট্রোপলিটনে নিয়ে গেলো, ওইখান থেকে ডাক্তাররা আমার ফেরত দিয়ে দিল, কোনো চিকিৎসা করলো না। তারপরে সোজা যাওয়া ধরলাম, তখন বিজয় সৈনিক ব্রিজের মুখে দিয়ে ছাত্রলীগের পোলাপাইন বসে রইলো যে সমৃদ্ধ হাসপাতালে আমি চিকিৎসা করতে যাবো। ওইখানে ছাত্রলীগের পোলাপাইন বসে রইলো, ছাত্রলীগের পোলাপাইন আমার অনেক পিটান পিটাইলো। তাতে আমার ছোটো ভাইটা ধরতে গেছিলো, আমার ছোটো ভাইয়ের পিটায় এখান থেকে ফাটাই দিছে। আরেকটা পোলা ধরতে গেছে, অরদয় পিটাই। তারপরে যেমনি ওইখান থেকে অনেক কষ্ট করে ওই মেডিকেলে আমি গেছি। যাওয়ার পরে দিয়ে ওই মেডিকেলের ডাক্তারদের, ঠিক আছে, তারা যায় ডাইরেক্ট মেশিন ঠেকায় বলছে যে একটারও চিকিৎসা করবে না, চিকিৎসা করলে তোমাদের গুলি করে দেবো। তো আমার নিজ চোখের সামনে তখনকে আমি বলছিলাম তাদেরকে ধরে, ভাই আমি তো মরেই যাবো, আমার তো আর কিছু নাই, আমার ছোটো ভাইটার চিকিৎসা করতে দেন। তাদের পাও দূরে ধরছিলাম, আমার ভাইটার মাথা এখান থেকে ফাটায় পুরো অজ্ঞান করে ফেলাইছিল, তাও তারা তার চিকিৎসা করতে দেয় না। আমি একদিন আইসিইউতে ছিলাম, তারপরের দিন শুনি যে আমার বাসায় এসে এই যে মহাখালী সাততলা সংক্রামক হাসপাতাল পিছনে যে ফারিড আছে, এই ফারিড যে পুলিশ ইনচার্জ ছিল, পুলিশ সহ, ঠিক আছে, আর এই এলাকার যে ফরমারা, এরা সহ আমার 3টা ঘরে আইসে, এমনকি এলাকার মানুষজন সাক্ষী আছে, আমার 3টা ঘর পুরাটা লুটপাট করছে। এমনকি আমার ছোটো ভাই বোন পড়াশোনা করে, তাদের বইটাও বন্ধু ছিঁড়া ফেলাইছে। তারা রাখেন আমার এই 3টা ঘরের ভিতরে কিচ্ছু রায় না, সব তারা নিয়ে নিঃস্ব করে ফাঁড়ির ভিতরে রেখে দিচ্ছে। আমি ঢাকা মেডিকেল শাহবাগ থানা যে পুলিশরা ছিল, তাদের নাম বিস্তারিত আমি বলতে পারবো না, বা তারা কি পোস্টে ছিল তাও বলতে পারবো না। আমি যখন ঘুমানো ছিলাম অবস্থায়, ওই অবস্থায় একটু পরপর আমার কাছে যাইতো, আর যায় আমাকে বান্নালে আমার বউরে দেখাইতো যে এইভাবে আমার ধরে নিয়ে যাবো। তখন আমি আমার মারে ফোন দিলে আমার মা আব্বা আসতো, আসার পরে দিয়ে তারা যায় ওই পুলিশের সাথে কথা বললেই মানে যে কদিন ওইখানে ছিলাম, এমন কোনো দিন নাই যে পুলিশ তাদের থেকে 5,000 টাকা না নিয়ে গেছে। মানে আমি ওইখান থেকে বাইরেতে প্রায় পুলিশই 60 থেকে 70,000 টাকা আমার বাপ মার থেকে হাতায় নিছে ওইখান থেকে। তারপরে যাই হোক, বাসায় যেই ঘটনা ঘটাইছে, বাসায় এত কিছু করে যাওয়ার পরে দিয়া মানে এলাকার ভিতরে যারা ফর্মা বা যারা পুলিশের চামচা ছিল, ডাইরেক্ট এক কথাই ফাঁড়ি পুলিশের যারা চামচা ছিল, প্রত্যেকটা লাগাই দিছে যে আমি এলাকায় ঢোকা মাত্র তাদেরকে বলতে, এমনকি আমার জানি এলাকায় ঢুকতে না দেয়, আমার ফ্যামিলি কেউ জানি এলাকায় না ঢুকতে দেয়। যদি ঢুকতে দেয় যে আমার ঘরে যে লুটপাট বা আমার ভাইরে এগুলো যে ছিঁড়ছে, এগুলো নিয়ে তো এক জায়গায় হইলো তো যাওয়া হইব না, সেই কারণে আমার এলাকায়ও তারা ঢুকতে দেয় নেই। এখানে সাবেক কমিশনার ছিল আজাদ ভাই, আবুল কালাম আজাদ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি শোনার পরে উনি খবর দিছে। 9 তারিখে ওনার সঙ্গে দেখা করছি আমার ছেলেরে নিয়ে। দেখছে পরে একমাত্র ওই ব্যক্তি সাবেক কমিশনার আবুল কালাম আজাদ। আপনাকে আমি বললাম, স্যার আমি একটা মামলা করবো স্যার, আমার এই একটু আশা আছে। আমার ছেলের রিক্সা চালক, আমরা তো কোনো কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। আমি একটা রিক্সাওয়ালা, আমার নামও মামলা দিছে 32টা। আমার বাড়ি বগুড়ার বাড়ির কথা শুনলে পরে আমার নামও 32টা মামলা। স্যার আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই ছেলেটার ব্যাপার নিয়ে আমি একটু মামলা করুন স্যার, আপনি আমার একটু সহযোগিতা করেন স্যার যতটুকু পারে। উনি আমাকে বললেন যে ঠিক আছে, একটু সময় নাও, আমি তোমার মামলাটা করার ব্যবস্থা করে দেব। এরপরে 15-20 দিন পর উনি আমার বললো কি যে নুরু তুমি যাও, আমি একটা উকিলকে দেখাই দিতেছি, ওখানে যাও, ওখানে গেলে তোমার মামলাটাও হয়ে যাবে। এখানে মামলা করতে গেলাম, যাওয়ার পরে মামলাটা করলাম। মামলা করার পরে এই এলাকাতে আওয়ামী লীগের লোকজন আমাকে কেউ শান্তিতে থাকতে দেয় না। ওই হুমকি দেয়, ওই মারতে চায়, আমার ছেলেরে নিয়ে যাবে, মাইরে হালাবে, এই করবে ওই করবে, বহুত কিছু, মানে আওয়ামী লীগের যারা আছে আর কি চামচা। এরপরে থানার থেকেও আমার হুমকি দিছে, এই কনস্টেবলও নাই, এসআইও নাই, এটি সব চলে গেছে গা। মামলা করে আসার পরে
কোর্টের থেকে যখন কাগজপত্র আসছে, কাগজপত্র আসার পরে ডিসি সাহেবের কাছে আসছে। ডিসি সাহেব আমাকে ফোন দিয়ে নিল যে আপনি মামলার বাদী, আপনার ছেলে গুলি গেছে। জি। কাগজপত্র আপনার কি কি আছে? আমি বললাম যে প্যান্ট শার্ট যা কিছু আছে জব্দ করা, ছবি টবি যতটুকু পারছি। আমরা তো ছেলে নিয়ে কান্দাকাটি স্যার, তা আমার কাছে ওই মেডিকেলের ছবি আছে, আর একটা ছবি তুলে রাখছিলাম খালি ইয়েতে, যখন শুকিয়ে গেছে এই টাইমে, এই ছবিটা আমার কাছে আছে, এটা আমি দিতে পারবো স্যার। তাহলে এগুলো থানায় আপনি জব্দ করে দিয়ে দেবেন। তারা এসে এখানে বলে গেল যে এই ছেলের সঙ্গে, এই লোকের সঙ্গে, এই ফ্যামিলির সাথে কারোর সাথে কেউ গ্যাঞ্জাম করবেন না। এই ছেলের সাথে যদি কোনো গ্যাঞ্জাম করেন তাহলে কিন্তু কারোর ছাড় দেওয়া যাবে না। তারপরে বলার পরে একদিন পরে আমার মাঝে ছেলেটারে মারলো। ওই মাঝে ছেলেটারও মাথা মুতো ফাটায় ফেলেছে এই পাইপ দিয়ে বেড়ে। ভাইরে আগেতে গেছে। তো ওই ছেলেটারে এরকম করছে। থানায় বললাম, বলার পরে কয় ঠিক আছে আপনার এটা দেখতেছি, এটা মীমাংসা করে দিল, গ্যাঞ্জাম করলো না। আমি আগামী বাংলাদেশ দেখতে চাই যে একটা পুরাপুরি যে শাসনমুক্ত একটা বাংলাদেশ, নিঃস্বাধীন একটা বাংলাদেশ থাকবে, যে বাংলাদেশের ভিতরে কোনো গোলাগুলি বা এর চামচামি অয় কইরা দেয়, আর ক্ষতি ওর ক্ষতি আয় যেন না করতে পারে, বা কারো সুযোগ নিয়ে কারো জানি ক্ষতি কেউ না করতে পারে। যার মতন যে থাকবে, আইন প্রশাসন থাকবে, আইন প্রশাসন জানি কারো চামচামি না করে, জনগণের চামচামি করে সে জানি কারো চামচামি না করে, কোনো জনগণের জানি হয়রানি না করে। যেরকম হয়রানির পাত্র আমি হয়েছিলাম, সেরকম আইন শৃঙ্খলা জানি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সুব্যবস্থা এমনকি সুসেবা দেয়। তারা জানি কোনো বিশৃঙ্খলা জানি না করে। বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় বিশৃঙ্খলা করেই হলো আইন রক্ষাকারী বাহিনীরা, যাদের কাছে বাংলাদেশের সমস্ত কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে, জানি তারা সব কিছু রক্ষা করবো। তারাই যদি এরকম করে তাহলে কিভাবে করে হবে? জনগণ সুখে থাকবে কিভাবে? তারা যদি একটু সুন্দর মতো থাকে, বা যদি তারা ঘুষ খাওয়া বা দালালি করা যদি ছেড়ে দেয়, তাহলে মনে হয় বাংলাদেশের মানুষ অনেক শান্তিতে থাকতে পারবে। যেরকম বাংলাদেশের আশা করি আগামীতে আমরা সেরকম বাংলাদেশই পাবো।